নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা যেমন জানি না আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের মস্তিষ্কের মধ্যে কত সুপ্রিম পাওয়ার লুকিয়ে আছে। সায়েন্স আস্তে আস্তে সেগুলোকে প্রকাশ্যে আনছে এবং যখন আমরা জানছি তখন আমরা অবাক হয়ে যাচ্ছি, বাবা এত শক্তি আমার ভেতরেই রয়েছে। সেরকম আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তার দ্বারা ক্যালকুলেশন করে জন্মছকটা হচ্ছে। এই জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারা সৃষ্টি হচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশন ছক। এই স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই। আমি বারবার ধরে বলেছি, হাত দেখা অ্যাস্ট্রোলজি নয়, ওরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি তো নয়, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। মানে প্রেডিকশনের ক্ষেত্রে 5% 10% লাগে। তাহলে চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করতে হয়। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক নয়, বারবার ধরে বলেছি। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। তাহলে আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানা থাকে তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা, আর আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না জানা থাকে তাহলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে আমি আমার ফরচুন যে পয়েন্টটা, সেটাকে নিয়েই আজ আমি আলোচনা করব। সেই ফরচুন পয়েন্ট সম্পর্কে একদম মানে ডিটেলসে জানতে পারি এবং এইটা আমি আজকের দিনে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার দেখা যাচ্ছে খুব একটা অড সিচুয়েশন চলছে, সিচুয়েশন একদম ভালো নেই। এই যে পারফেক্ট যে পয়েন্ট, যে সময়টা, সেই সময়টাই কিন্তু সব দিক দিয়ে সাপোর্টিভ সিস্টেম বা সাপোর্টিভ জায়গা তৈরি করে আমাদের প্ল্যানেট, আমাদের স্টার। তাহলে আজকের আলোচনাটাই হচ্ছে এই ফরচুন পয়েন্টটাকে নিয়ে। কিন্তু জানিয়ে রাখি, এটা কখনো সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কখনোই কিন্তু করতে পারবে না। কোনো মতেই কিন্তু সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজারেরা করতে পারবে না। তার কারণ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা একমাত্র কিন্তু ক্রিয়েট করতে পারে, ক্রিয়েট করা হয় স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে। এবং যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে। তাহলে আজকের আলোচনা হচ্ছে ফরচুন সিক্রেট পয়েন্ট মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু এই সিক্রেট যে ফরচুন পয়েন্টটা, সেটার যে ক্যালকুলেশনটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা। ওই একই সিস্টেম মেষ থেকে মিন পর্যন্ত নয়। আমি কিন্তু তাই জন্য প্রত্যেকটা রাশি নিয়ে স্পেসিফিক ভাবে আলোচনা করছি। আপনারা শুনুন এবং এটা ঘরে প্র্যাকটিস করার অভ্যেস করুন। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনি যদি অড সিচুয়েশনে থাকেন বা মোটামুটি চলছে, তাহলে কখন সাপোর্টিভ যে আমাদের প্ল্যানেটের যে সাপোর্ট, স্টারদের যে সাপোর্ট, আমি খুব ভালো ব্যাট করতে পারি। আমার যদি দেখা যায় যে আমার পিচটা যদি ব্যাটিং উইকেটের হয় তাহলে আমি আরো ভালো ব্যাট করতে পারবো। তার জন্য এটা জানার জন্য কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছেও যাওয়ার দরকার নেই, কেননা সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারেরা এটা বলতেই পারবে না, এটা বলতেই পারবে না। তাই জন্য এটা আপনি নিজেই কিন্তু ঘরে বসে যাতে আপনি জানতে পারেন, তাই সেটাই কিন্তু আমি আজকে শিখিয়ে দিচ্ছি। Scientific astrology equals to science, calculation, math. আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে
একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। মেষ রাশির ক্ষেত্রে সর্বপ্রথম যদি দেখা যায়, তাহলে মেষ রাশির অধিপতি গ্রহ কে, এটা সর্বপ্রথম আমাদের জানতে হবে। এবং এখন সবাই কিন্তু এটা জানে যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা এইসবের অধিপতি গ্রহকে সবাই জানে এখন। তাহলে মেষের কে মঙ্গল। এখন দেখতে হবে যে মঙ্গল কোন ঘরে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখা গেল মঙ্গল রয়েছে কর্কটের ঘরে, তাহলে এই মঙ্গল কিন্তু কর্কটের ঘরে রয়েছে। তাহলে এই যে মঙ্গল যেই ঘরে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ কোথায় রয়েছে, তাহলে সেই ঘরের অধিপতি গ্রহ কোনো কারণে দেখা গেল ধনুর ঘরে রয়েছে, তাহলে সেখান থেকে সমসপ্তমে কোন গ্রহটি বা কোন ঘরটি আসছে, ধনু থেকে সমসপ্তমে কোন ঘরটি আসছে এবং সেই ঘরের অধিপতি গ্রহ কে, এটা কিন্তু জানা প্রয়োজন। আমি একটা নর্মালি আমি বলছি, এটা জাস্ট বোঝাবার জন্য বলছি। কোনো কারণে দেখা গেল এমন কোন গ্রহ বা এমন কোন অধিপতি গ্রহ যার একাধিক দৃষ্টি রয়েছে, দেখা গেল শনি, তাহলে 3, 7, 10 দৃষ্টি রয়েছে। তাহলে এই দৃষ্টিতে কোন কোন গ্রহ রয়েছে, দেখা গেল বৃহস্পতি রয়েছে, তাহলে বৃহস্পতির সংখ্যা কত, 3। দেখা গেল বুধ রয়েছে, তাহলে বুধের সংখ্যা কত, মানে 3টে দৃষ্টিতে বুধের সংখ্যা তাহলে 5। কোন কারণে দেখা গেল সূর্য রয়েছে, তাহলে 1। বোঝাতে পারলাম? এই যে সমসপ্তমে যে গ্রহটি, ধরে নেওয়া যাক শনি, তাহলে 8, তার সাথে দেখা যাচ্ছে তার 3টে দৃষ্টিতে বৃহস্পতি রয়েছে, বুধ রয়েছে, রবি রয়েছে, তাহলে 8 + 3 + 5 + 1 করলাম। যে গ্রহটি আসবে কেমন, তাহলে সেই গ্রহটি কোনো কারণে, আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, কোনো কারণে দেখা গেল যে চন্দ্র এলো, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা করতে হবে। কেননা গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে যে ছকটি ক্রিয়েট করা হয়, বা আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে কি করতে হবে, আমাকে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কিন্তু এই গণনাটা করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে যে গ্রহটি বেরোলো, চন্দ্র বেরোলো ধরে নেওয়া যাক আলোচনা সাপেক্ষে, এবং আমার কিন্তু মেষ রাশির নিরিখে মঙ্গল, তাহলে আমার দশা এবং অন্তর্দশায় যখন মঙ্গল এবং চন্দ্র আসবে, যে কোনো পরিস্থিতিতে যখন একত্রে আসবে, সেটা বুধের দশা হতে পারে, সেটা বৃহস্পতির দশা হতে পারে, সূর্যের দশা হতে পারে, হ্যাঁ, সেটা দেখা গেল যে কোনো দশায়, যে কোনো দশায়, যে কোনো টাইমিংয়ে, যে কোনো ক্ষেত্রে যদি এই মঙ্গল এবং চন্দ্র একত্রে চলে আসে দশা অন্তর্দশায়, তাহলে সেই সময়টা কিন্তু আমার পুরো যে স্টার রয়েছে, প্ল্যানেট রয়েছে, তারা আমার পক্ষে হয়ে কিন্তু তারা কথা বলবে। তখন আমার যদি অড সিচুয়েশন থাকে, সেখান থেকে আমি বেরোবই। কেননা সংযোগ বলে একটা মারাত্মক জায়গা কিন্তু আছেই। যারা সফল হচ্ছে প্রত্যেকেই সফলতার উপযুক্ত, পরিপূর্ণ উপযুক্ত তা কিন্তু নয়, এটা তো আমরা সবাই মানি। তাহলে সেই সময় কিন্তু গ্রহ কথা বলে, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, তাহলে সেই সময়টা কিন্তু হয়ে যাচ্ছে মানে ফরচুন যে পয়েন্টটা দশা এবং অন্তর্দশাতে। এই প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখার প্রয়োজন আছে, যে আমরা যখন জন্মাচ্ছি তখন যে গ্রহের অবস্থান তার দ্বারা ক্যালকুলেট করে কিন্তু কি হচ্ছে, জন্মছক হচ্ছে। তারপর আমার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর বয়স হচ্ছে। বয়সের সাথে সাথে আমার দৃষ্টিভঙ্গি, শরীর, চিন্তাধারা, যৌনতা সবকিছুর যেমন পরিবর্তন হচ্ছে, সেরকম গ্রহগুলোও কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক
বা কালপুরুষ ছক নিরিখে কিন্তু দশা অন্তর্দশা দেখতে হবে। আমার জন্ম ছকটাকে ধরলাম এবং আমি কিন্তু আমার যে অ্যাপস রয়েছে সেখানে মানলাম আমার কি দশা অন্তর্দশা চলছে তা নয়, আমার কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক মতে কি দশা এবং কি অন্তর্দশা চলছে, মানে আজকের দিনের একদম পুরো আপডেট কালচার, বারবার ধরে বলছি আপডেট করা আমার যে গ্রহের অবস্থান তার মধ্যে দিয়ে কি দশা এবং কি অন্তর্দশা চলছে, এবং সেখানে যদি মঙ্গল এবং চন্দ্র যে কোনো পরিস্থিতিতে আসে তাহলে সেই সময়টা কিন্তু ফরচুন পয়েন্ট মানে হচ্ছে। কিন্তু সিক্রেট ফরচুন পয়েন্টটা কখন হচ্ছে? সিক্রেট ফরচুন পয়েন্টটা হচ্ছে যখন আমার যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা আমার যে কালপুরুষ ছক সেখানে কিন্তু 9 নাম্বার ঘরটি কার ঘর সেটা দেখতে হবে। এই 9 নাম্বার ঘরটি কোনো কারণে দেখা গেল বৃহস্পতির ঘর, তাহলে চন্দ্র, তাহলে মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি যে সময়টায় দশা অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার মধ্যে থাকবে সেই সময়টাতে এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই যে তোমাকে ব্যর্থ করে দেবে। মিলিয়ে নেবেন, যদি আমি ভুল হই তাহলে সেই দিন আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়, হে ঈশ্বর আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।